নাও অন হার্মিশিয়ান অপারেটরস, হার্মিশিয়ান অপারেটরকে কিভাবে ডিফাইন করা হয় সেটা একটু ছোট করে বলছি। প্রথমে অ্যাডজয়েন্ট, যেটার আরও দুটো নাম আছে, হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট আর হার্মিশিয়ান কনজুগেট অফ এনি অপারেটর। সেই অপারেটরটা হার্মিশিয়ান অপারেটর নাও হতে পারে, কিন্তু তার একটা অ্যাডজয়েন্ট আমি ডিফাইন করতে পারি, এবং যেটাকে সিম্বলাইজ করা হয় অ্যাজ ও ড্যাগার বলা হয় এটাকে, ডিফাইন্ড অ্যাজ দিস থিং। এটা এটা ম্যাথামেটিক্যাল প্রপার্টি অফ অপারেটরস, এবং হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট অফ অ্যান অপারেটর ইজ ডিফাইন্ড ইন দিস ওয়ে। এখানে দেখো, এদিকে সাই1 স্টার একটা ওয়েভ ফাংশন, এবং এই সাই1 সাই2 দুটোই হচ্ছে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। যে ওয়েল বিহেভড হওয়ার যে ক্রাইটেরিয়া সেগুলো আমি আগেই বলেছিলাম, সেই রকম দুটো ফাংশন যদি নেওয়া হয় এবং ও একটা যদি অপারেটর হয়, তাহলে ও অপারেটিং অন সাই2 এটা একটা ফাংশন হবে ইন্টু সাই1 স্টার কমপ্লেক্স কনজুগেট, এইটার যে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু ও ড্যাগার সাই1 এইটার স্টার ইন্টু সাই2 ডিএক্স। এবং এটাকে মানে এর মধ্যে কোনো ফিজিক্স অ্যাজ সাচ নেই, কারণ এটা পিওরলি ম্যাথামেটিক্যাল একটা প্রপার্টি বা ম্যাথামেটিক্যাল ডেফিনিশন। এবং এরপরে যেটা লিখবো, ট্রু, দিস ইজ ট্রু ফর অল লিনিয়ার অপারেটরস। সব অপারেটর ক্ষেত্রে ট্রু নাও হতে পারে। তো অল লিনিয়ার অপারেটরস বাউন্ডেড অন এ কমপ্লেক্স হিলবার্ট স্পেস, অ্যান্ড ডোন্ট গেট ফ্রাইটেন্ড উইথ দিস টার্মিনোলজি হিলবার্ট স্পেস অ্যান্ড সো অন, কারণ কোয়ান্টাম মেকানিক্সের আরেকটা আসপেক্ট যেটা একটু আগে বললাম আমি, ভেক্টর স্পেস, ভেক্টরিয়াল ট্রিটমেন্ট করা যায়। এবং ফিজিক্সের কমিউনিটি লোকজন যেমন কোয়ান্টাম মেকানিক্স শুরু করে বোর্স থিওরি এটসেট্রা দিয়ে, এবং একটু ফিজিক্যাল ওয়েতে, কিন্তু গ্রুপ অফ ম্যাথামেটিশিয়ান আছে যারা কোয়ান্টাম মেকানিক্সের উপর কাজ করে, বাট দে ডোন্ট গো থ্রু অল দিস হিস্ট্রিজ অ্যান্ড ডিফিকাল্টিজ অফ এক্সপ্লেনিং সাবঅ্যাটমিক পার্টিকেলস, এই দিক থেকে অ্যাপ্রোচই করে না, এবং তারা সরাসরি শুরু করে ভেক্টর স্পেস দিয়ে। এবং এই হার্মিশিয়ান অপারেটরগুলো যে আইগেন ফাংশন, তারা যে ভেক্টর স্পেস ফলো করে সেই স্পেসটাকে হিলবার্ট স্পেস বলা হয়। Hilbert is a great mathematician in Germany and contemporary of Einstein, ওই সময়কার ম্যাথামেটিশিয়ান, এবং এনার অনেক কন্ট্রিবিউশন আছে ইন ফিজিক্স, ম্যাথামেটিশিয়ান হলো। এবং সেই জন্য বলছি হিলবার্ট স্পেস, এই কথাটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, ইটস আ ভেক্টর স্পেস। এবং অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের কিছু ইন্টারপ্রিটেশন আছে যেটা আইনস্টাইন ঠিক মনে করতো না। তো এবং সেইটার যে ক্রিটিক্স, that had opened up a new branch, which is related to quantum mechanics but in a different sense, এবং সেখানে অন্যভাবে কোয়ান্টাম মেকানিক্সকে দেখা হয়, নন লোকালিটি অ্যান্ড কজালিটি অ্যান্ড সো অন। কিছু টার্মিনোলজি বললাম, বাট নট ইম্পর্টেন্ট ফর ইউ রাইট নাও। ওকে, so true for all linear operators bounded on a complex Hilbert space. এটার মানে হচ্ছে, বাউন্ডেড কথাটার মানে হচ্ছে আইগেন ভ্যালু ইনফাইনাইট হবে না। ইনফাইনাইট আইগেন ভ্যালু না, মানে ওই ফাংশনগুলো, ওই স্কোয়ার ইন্টিগ্রেবিলিটির ব্যাপারগুলো যেগুলো আছে, দ্যাট ইজ রিলেটেড টু দিস বাউন্ডেড কাইন্ড অফ ডেফিনিশন। এবং এটা আমি বললাম, এই যে ডেফিনিশন দিলাম, এটা ফর এনি অপারেটর, এটা হার্মিশিয়ান অপারেটর হতে হবে তার কোনো মানে নেই। যারা বাউন্ডেড অন এ কমপ্লেক্স ইন হিলবার্ট স্পেস, সেই সমস্ত অপারেটর এই প্রপার্টিটা ফলো করে। এবং হার্মিশিয়ান অপারেটর বলা হবে যাদের ক্ষেত্রে ও ড্যাগার এবং ও একই, দে আর সেম, সেই ধরনের অপারেটরগুলোকে হার্মিশিয়ান অপারেটর বলা হয়। এবং দুটো ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ হার্মিশিয়ান অপারেটর, যেমনটা আগেই বললাম যে আইগেন ভ্যালু রিয়েল হয়, এবং তো সেই দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি এখানে দেখব। সাপোজ ও ইজ অ্যান অপারেটর that has two eigenstates phi I and phi j with eigenvalues alpha I and alpha j.
তাহলে ও অপারেটরের ধরো দুটো আইগেন ফাংশন বা আইগেন স্টেট উইথ আইগেন ভ্যালুজ আলফা আই আলফা জে, তাহলে তার আইগেন ভ্যালু ইকুয়েশনগুলো এইরকম দেখতে হবে। অ্যান্ড প্রথম যে ইকুয়েশন 5a, সেখানে আমি 5j স্টার দিয়ে বাঁদিক থেকে মাল্টিপ্লাই করলাম। 5j স্টার দিয়ে যদি বাঁদিক থেকে অ্যাপ্লাই করি, ও অপারেটরের বাঁদিকে 5jটা থাকবে, ওটা অপারেট করছে 5i এর উপর, which gives a new function, তার সাথে 5j স্টেটটা মাল্টিপ্লাইড হচ্ছে। আর ডান দিকে কোনো অপারেটর নেই, তো কাজে এখানে এই 5j স্টার, 5i এবং আলফা আই তিনটেই হচ্ছে কমপ্লেক্স কোয়ান্টিটিস, এবং তাদের মধ্যে কমিউটেশন হতে পারে, আগে পরে থাকতেই পারে, প্রবলেম নেই। অপারেটর হলে এখানে আগে পরে এই অর্ডারটা খেয়াল রাখতে হবে, বাট তিনটে কমপ্লেক্স কোয়ান্টিটি যদি হয় তাদের মধ্যে কমিউটিভিটি থাকে, তারা আগে পরে থাকতে পারে। আই মিন এ বি সি তিনটে কমপ্লেক্স নাম্বার যদি হয়, ইউ ক্যান রাইট ইট অ্যাজ এ বি সি অর এ সি বি অর বি সি এ অ্যান্ড সো ওকে। তাহলে এইটাকেই আমি ইন্টিগ্রেট করছি ওভারঅল স্পেস মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এবং হার্মিশিয়ান কনজুগেটের যে ডেফিনেশনটা সেটা যদি অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ, যেটা আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম, সেটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখো psi1 স্টার ও psi2, সেটা এখানে 5j স্টার ও 5i, এইটাকে আমি এইখানে এই প্রপার্টিটা ইউজ করলাম, করলে এইটা দাঁড়ায়। হ্যাঁ, দেখো এখানে এই 5iটা এখানে বাঁদিকে চলে এসছে 5i হিসেবে, যেটা এখানে psi2 ছিল, আর তার সাথে ও ড্যাগার psi1, এটা ও ড্যাগার 5j হিসেবে এলো উইথ দ্য কমপ্লেক্স কনজুগেট। খেয়াল করো, ও অপারেটরের কিন্তু কমপ্লেক্স কনজুগেট কোথাও বলা হচ্ছে না। ও অপারেটর অপারেটিং, ও ড্যাগার অপারেটর অপারেটিং অন 5j, এটা একটা কমপ্লেক্স নাম্বার, তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া হচ্ছে। এটা কিন্তু কখনোই ভাববে না যে ও অপারেটরের কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ও ড্যাগার। ইটস নট লিটারালি ট্রু, কারণ অপারেটরের কমপ্লেক্স কনজুগেশন হয় না, কমপ্লেক্স নাম্বারের হতে পারে, কমপ্লেক্স কোয়ান্টিটির হতে পারে। সো সেই জন্য বি ভেরি কেয়ারফুল, যেখানে ও ড্যাগার 5j উপর অপারেট করে যাওয়ার পর এটা একটা কোয়ান্টিটি, মানে কমপ্লেক্স কোয়ান্টিটি হয়ে গেল, ওয়েভ ফাংশন হয়ে গেল, তার উপরে আমি কমপ্লেক্স কনজুগেট নিতে পারি। ডান দিকটা যেমন আছে তেমনই থাকলো। এবারে যদি এই আগের স্টেপটার আমি যদি কমপ্লেক্স কনজুগেট নিই, সিসি মানে এখানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ দ্য প্রিভিয়াস স্টেপ, তাহলে দেখো 5i স্টার হয়ে গেল, আর ও ড্যাগার 5j স্টার, এইটা হয়ে যাবে ও ড্যাগার 5j। এইটাকে অ্যাজ এ হোল একটা কমপ্লেক্স কোয়ান্টিটি হিসেবে ভাববে। এদিকে তাহলে আলফা আই স্টার হলো, এখানে 5j স্টারটা 5j হয়ে গেল, 5iটা 5i স্টার হয়ে গেল। দিস আর ট্রিক্স টু prove what I am going to prove. So assuming O to be Hermitian, Hermitian operator যদি হয়, কারণ আমরা Hermitian operatorই প্রপার্টি আলোচনা করছি, তাহলে ও ড্যাগারটা ও হয়ে গেল, ও ড্যাগার ইকুয়ালস টু ও, সো 5i স্টার ও 5j ইকুয়ালস টু দিস থিং। এইবারে যদি দেখো, এখানে আমি যদি ও ড্যাগার 5j সেকেন্ড ইকুয়েশনে আলফা জে 5j, এখানেও যদি আমি 5i স্টার দিয়ে বাঁদিক থেকে মাল্টিপ্লাই করে গুণ করি, মানে ইন্টিগ্রেট করি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা একই থাকছে। সো মাল্টিপ্লাইং 5i স্টার ফ্রম লেফট অফ 5b অ্যান্ড ইন্টিগ্রেটিং, এখানে ইন্টিগ্রেটিং কথাটা লেখা হয়নি, তাহলে দেখো এখান থেকে পাবো আলফা জে 5i স্টার 5j। সো দিস ইজ দ্য টু থিং। এই লাস্ট দুটো যে আমি পেলাম, এই দুটোতে লেফট হ্যান্ড সাইড দুটোরই সেম, তাহলে রাইট হ্যান্ড সাইডটাও সেম হবে, এবং রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়েট যদি করি, তাহলে কম্পেয়ারিং দ্য RHS অফ দ্য অ্যাবভ টু রিলেশন, আই ক্যান রাইট, মানে দুটোকে একই দিকে যদি নিয়ে আসি বা মাইনাস করে দিই জাস্ট দুটো ইকুয়েশনকে, তাহলে এটা তোমরা খাতায় কলমে করেও দেখতে পারো, আলফা আই স্টার মাইনাস আলফা জে, আর এটা কমন গেল 5i স্টার 5j ইকুয়ালস টু 0। সো নাও সে আই এবং জে ইকুয়াল ধরলাম আমি, মানে একই আইগেন স্টেট, মানে 5i আর 5j আর আইডেন্টিক্যাল, আই মিন দুটো আলাদা আইগেন স্টেট নয়, দে আর সেম, দে আর রিপ্রেজেন্টিং দ্য সেম থিং। এরকম যদি একটা কন্ডিশন ধরতেই পারি, উইচ ইজ নট মানে উইচ ইজ মিনিংফুল, আই মিন, তাহলে এখানে আই এর জায়গায় যদি জে বসিয়ে দিই, তাহলে দেখো আলফা আই স্টার মাইনাস আলফা আই অ্যান্ড দিস 5i স্টার 5i dx ইকুয়ালস টু 0,
এবং এইটা কখনোই জিরো হবে না, mod স্কোয়ার phi i which is a positive quantity, এবং এটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেট করলে এটা কখনোই জিরো হবে না আনলেস phi i টা ইটসেলফ জিরো হয়ে যায়। phi i টা ইটসেলফ জিরো হলে সেটা তো আর কোনো স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারবে না। তো কাজেই আমরা এটা ধরবো যে phi i is not equals to zero. It's a complex number, complex quantity, complex function, যার mod স্কোয়ার নিচ্ছি মানে একটা পজিটিভ কোয়ান্টিটি যেটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেট করলে ফাইনাইট থাকবে। তাহলে এটা নন জিরো কোয়ান্টিটি। এটা যদি নন জিরো কোয়ান্টিটি হয় তাহলে ইট মাস্ট বি ট্রু যে আলফা আই স্টার ইকুয়ালস টু আলফা আই, দিস মাস্ট বি ট্রু। এবং এটা হওয়ার মানে কি, আলফা আই ইজ রিয়েল, আইগেন ভ্যালুজ আর রিয়েল, যেটা আমি প্রথমে পস্টুলেট হিসেবে দিয়েছিলাম। মানে ফিজিক্যাল আর্গুমেন্ট থেকে যেহেতু আমি বলছি আইগেন ভ্যালুগুলো মেজারেবল কোয়ান্টিটি, মানে মেজার্ড আউটকাম, তাহলে সেগুলোকে রিয়েল হতে হবে। সেখান থেকে পস্টুলেট করলাম হার্মিশিয়ান অপারেটর হতে হবে, তাহলে অপারেটরগুলোকে, এবং এখন এটা প্রুফ করলাম যে হার্মিশিয়ান অপারেটরের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো রিয়েল হয়। এটা ভেরিফাই করলাম আর কি। তাহলে এটা আমি তাহলে রিয়েল এটা প্রুফ হয়ে গেল। তাহলে এবার এইখানে আমি এটাকে বসিয়ে দিতে পারি আমার ফাইন্ডিংসটা। তাহলে এইটা আমার আগের ইকুয়েশন ছিল। তাহলে আইগেন ভ্যালু যেহেতু আমি রিয়েল প্রুফ করে দিলাম, তাহলে এখানে আলফা আই স্টার মানে আলফা আই অ্যাকচুয়ালি, সেটা আমি বসিয়ে দিতে পারি। তো সেটা বসালে দেখো আলফা আই মাইনাস আলফা জে ইন্টু দিস থিং ফর আই নট ইকুয়ালস টু জে, এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। দিস থিং। এবার ধরো এই আলফা আই এবং আলফা জে এই দুটো আইগেন ভ্যালু যদি সেম নয় ধরে নিই, মানে দুটো আইগেন স্টেটের করেসপন্ডিং আইগেন ভ্যালু তারা সেম নয়, যেটা সাধারণত হয়, এবং এই কেসগুলোকে বলা হয় নন ডিজেনারেট কেস। সেক্ষেত্রে দেখো phi i star phi j equals to 0, and this is another important properties of Hermitian operator, যে তার আইগেন ফাংশনগুলো বা আইগেন স্টেটগুলো অর্থোগোনাল টু ইচ আদার হয়। এই জিনিসটাকে আমরা অর্থোগোনাল বলি। phi i star phi j এটার যদি ইন্টিগ্রাল নেওয়া হয় অল স্পেস, সেটা জিরো হওয়া মানে দে আর সেড টু বি অর্থোগোনাল। এই ধরনের কনসেপ্ট আমরা আগেও পড়েছ ফুরিয়ার সিরিজ পড়ার সময়। সেখানে সাইন এন পাই এক্স এর সাথে সাইন এন পাই এক্স, হ্যাঁ, যদি এম আর এন আলাদা হয় তাহলে জিরো হয় ইন্টিগ্রেট করলে, বা সাইন এন পাই এক্স কস এম পাই এক্স এগুলো ইন্টিগ্রেট করলে জিরো হয়, এবং সেটাকে অর্থোগোনালিটি প্রপার্টিজ বলা হয় অফ সাইন্স অ্যান্ড কোসাইন্স। ঠিক সেই রকম এখানেও এই প্রপার্টিটাকে অর্থোগোনাল প্রপার্টি অফ আইগেন স্টেটস বলা হয়, এবং এটা প্রুফ করা যাচ্ছে দেখো ফর নন ডিজেনারেট কেস, মানে দুটো আইগেন ভ্যালু আলাদা হলে সেক্ষেত্রে বলা যায় যে এটা অর্থোগোনাল হবেই। বাট আলাদা না হলে, মানে দুটো আইগেন স্টেট আলাদা কিন্তু তাদের আইগেন ভ্যালু সেম, ডিজেনারেট কেস যদি হয়ে যায় সেক্ষেত্রে প্রুভ করা যাচ্ছে না এখান থেকে যে তারা অর্থোগোনাল হবেই, তাহলে তারা নন অর্থোগোনালও হতে পারে। এবং নন অর্থোগোনাল হলে তার কিছু সমস্যা আছে, সেই জন্য আমরা অর্থোগোনাল বেসিসে থাকার চেষ্টা করি। যেমন কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এখানে আই জে কে তিনটে অর্থোগোনাল, বা তোমরা আদার কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট যেগুলো পড়েছো, স্ফেরিক্যাল পোলার, সিলিন্ড্রিক্যাল পোলার, সেখানেও বেসিস ভেক্টরগুলো দে আর অর্থোগোনাল টু ইচ আদার, এবং সেইখানে কিছু ক্যালকুলেশনাল কনভেনিয়েন্স বা সিম্পলিসিটি থাকে, অ্যাডভান্টেজ থাকে। নন অর্থোগোনাল বেসিস হয়ে গেলে সেখানে ইট ব্রিংস উইথ ইট আননেসেসারি কমপ্লিকেশনস অফ থিং, যেটা আমি খুব ছোট করে একটু দেখাবো। Okay, so eigenstates corresponding to different eigenvalues, which is called non-degenerate, are orthogonal. If phi i's are normalized যদি হয়, মানে phi iটাকে এমনভাবে স্কেল করা হলো যাতে এই ইন্টিগ্রালটা 1 হয়, phi i কে একটা পার্টিকুলার কিছু দিয়ে স্কেল করে দেওয়া হলো, তাহলে এইটা 1। তাহলে এই দুটোকে যদি আমি কম্বাইন করি, এখানে আই জে এই দুটো আলাদা হলে 0, এবং আই জে সেম হয়ে গেলে তখন এটা মড স্কোয়ার হয়ে গেল, which is 1,
তাহলে এই দুটোকে কম্বাইন করলে একসাথে ক্রনেকার ডেল্টা দিয়ে লেখা যায় ডেল্টা আই জে, আই ইকুয়ালস টু জে হলে 1, নট ইকুয়ালস টু জে হলে 0। দিস ইজ কল্ড অর্থোনর্মালিটি কন্ডিশন। যেহেতু এখানে এই ম্যাগনিটিউডটা 1, মানে দিস ইন্টিগ্রাল ইট হ্যাজ দ্য ভ্যালু 1, সেই জন্য নর্মালিটি কথাটা আসছে, আদারওয়াইজ এটাকে অর্থোগোনালিটি বলা হচ্ছিল। এখানে দেখো এটা অর্থোগোনাল বলা হয়েছে, আর তার সাথে যদি এটা নর্মালাইজড হয়ে যায় তখন সেটাকে অর্থোনর্মালিটি বলা হয়। হোয়াট ইফ আলফা আই ইকুয়ালস টু আলফা জে ইকুয়ালস টু সে আলফা, অর্থাৎ দুটো আইগেন স্টেট আলাদা, ওয়েভ ফাংশন আলাদা, মানে আইগেন ফাংশন, বাট তাদের আইগেন ভ্যালু সেম হয়ে গেছে, এরকম যদি হয়, যেটাকে আমরা ডিজেনারেট কেস বলি, সেক্ষেত্রে কি হবে? এটা আমি দু একটা স্লাইড পরে বলবো সেক্ষেত্রে কি হতে পারে। নাও বিফোর গোয়িং টু দ্যাট, লেট আস টেক আ glance at this orthonormality condition, and it tells back the measurement postulate. যে postulateগুলো আমরা বলছিলাম মেজারমেন্টের রিলেটেড, সেটা ইন আ সেন্স ইটস টেলিং ব্যাক দ্যাট থিং। সেটা কি, যে এখানে in the process of measurement of O in one of its eigenstate phi j cannot collapse into phi I. এইটার এই ইন্টিগ্রালটার যদি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করো তাহলে কিন্তু এই মানেটা দাঁড়ায় যে ফাই জে থেকে ফাই আইতে কোল্যাপস কোনোদিন করবে না, ফাই জেতে থাকলে সেটা ফাই জেতেই থেকে যাবে, ইট হ্যাজ নো চান্স টু গো ওভার টু সাম আদার আইগেন ফাংশনস। এবং এটার অ্যানালগ তোমরা ভাবতে পারো ইন 3-ডাইমেনশনাল ভেক্টর অ্যালজেব্রা, যেখানে আই কম্পোনেন্টের মানে আই ক্যাপ ভেক্টরের কোনো যে কম্পোনেন্ট থাকে না, আই ডিরেকশনই তার কোনো যে ক্যাপ বা কে ক্যাপ কম্পোনেন্ট থাকে না। সিমিলারলি এখানে তার অ্যানালগটা হচ্ছে এখানে এইটা, যে ফাই জে সে ফাই জেতেই থেকে যায়, তার ফাই আইতে যাওয়ার কোনো স্কোপ নেই। ফাই ক্যানট collapse into phi j cannot collapse into phi I if I not equals to j. That is, transition from one eigenstate to other is forbidden. That is, the particle remains in the same eigenstate. তো মেজারমেন্ট পস্টুলেটে যেটা বলা হয়েছিল যে ইনিশিয়াল স্টেট যদি আইগেনস্টেট হয় তাহলে সে সেই স্টেটই থেকে যাবে, অন্য স্টেটে যেতে পারবে না। সেটাই এখানে কাইন্ড অফ ইটস টেলিং ব্যাক দ্যাট থিং। নাও এগেন রিমাইন্ডিং যে আইগেন ভ্যালু আলাদা হয়ে গেছে কিন্তু আইগেন স্টেট একই। ডিজেনারেট কেস, তার ক্ষেত্রে আমরা অর্থোগোনালিটি থাকবে কি থাকবে না সেটা নিয়ে ভাবছি। সেটা নিয়ে ভাবার আগে একটু দেখে নিই যে নন অর্থোগোনাল বেসিস হয়ে গেলে সেখানে কি কি কমপ্লিকেশনস অ্যারাইজ করে। এইটা ধরো একটা অর্থোগোনাল বেসিস, 2 ডাইমেনশনে ধরো আই ক্যাপ জে ক্যাপ উইথ আই ডট জে 0, এবং আরেকটা বেসিস আছে যেটা হচ্ছে নন অর্থোগোনাল, বিকজ দে আর নট প্যারালাল, তাহলে এরা একটা 2 ডাইমেনশনে একটা বেসিস ফর্ম করতে পারে, এবং যে কোনো ভেক্টরকে আমরা আইদার আই জে দিয়েও লিখতে পারি অর E1 E2 দিয়েও লিখতে পারি। And for the second case, E1 E2 are non-orthogonal, so the dot product of E1 and E2 has some finite quantity S, non-zero. এবার ধরো এই দুটোতেই আমি একটা সেম ভেক্টর A, এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি, তাহলে ফার্স্ট কেসে আই ক্যান রাইট A1I A2J, where A1 A2 are these quantities, এটা হচ্ছে A1 and this is A2. অন্যদিকে যদি এই বেসিস রিপ্রেজেন্টেশনে যাই ডান দিকে, সেক্ষেত্রে আমি A1টাকে লিখবো A1 প্রাইম E1 প্লাস A2 প্রাইম E2, যেখানে A1 প্রাইম A2 প্রাইমগুলো হবে এইরকম দেখতে। এখানে টিপ থেকে যদি প্যারালাল ড্র করি তাহলে সেইগুলো হবে A1 প্রাইম A2 প্রাইম। আশা করি এটা বুঝতেই পারছো। এ ভেক্টর মানে হচ্ছে এইটা A1 প্রাইম ইন্টু E1 ক্যাপ দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর হুইচ ইজ A2 প্রাইম ইন্টু এই ডিরেকশন ইউনিট ভেক্টর মানে E2। তো তাহলে এইভাবে লেখা যায়। এবং সমস্যাটা কি হয় যে ফর অর্থোগোনাল বেসিস ইফ আই ট্রাই টু ফাইন্ড আউট দ্য মডিউলাস অফ দ্য ভেক্টর, সেটা দেখো সিম্পলি A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার, whereas যদি নন অর্থোগোনাল বেসিসে যাও তাহলে এই মডিউলাসটা দেখো A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার, তার সাথে একটা
ক্রস টার্ম চলে আসে, কনসিস্ট অফ দিস এস হুইচ ইজ দ্য ডট প্রোডাক্ট বিটুইন দ্য নন অর্থোগোনাল বেসিস ভেক্টরস। তো এটা একটা, এবং দুটো ভেক্টর যদি আমি ভাবি এ এবং বি, তাহলে তাদের ডট প্রোডাক্ট ইন অর্থোগোনাল বেসিস ইজ সিম্পলি a1 b1 প্লাস a2 b2, হুইচ ইজ ফার মানে ইজিয়ার টু কম্পিউট কম্পেয়ার টু নন অর্থোগোনাল বেসিস, যেখানে দেখো বি আর একটা ভেক্টর যার ওরকম দুটো কম্পোনেন্ট থাকবে, এবং এ ডট বি করলে দেয়ার আর ক্রস টার্মস, দিস ক্রস টার্মস দ্যাট উইল মেক ইউ ট্রাবল, এবং দিস ব্রিংস উইথ ইট, যেমন আগেই বলেছিলাম, আননেসেসারি কমপ্লিকেশনস, যেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করি অর্থোগোনাল বেসিসে থাকার। এবং আমার হাতে যদি দুটো নন অর্থোগোনাল বেসিস যদি নন অর্থোগোনাল হাতে থাকে, ইট ইজ আ ব্লেসিং অ্যান্ড পয়েন্ট অফ হোপ। আসার কথা এই যে সেই দুটোর লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমরা অর্থোগোনাল বেসিস তৈরি করে ফেলতে পারি। যেটা বললাম সেটা করে দেখালে ইট মে মেক ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তো এখানে দেখো E1 E2 এই সেকেন্ড যে নন অর্থোগোনাল বেসিস সেটা নিয়েছি, এবং এখানে যেহেতু এই ভেক্টরগুলো ইউনিট ভেক্টর E1 E2, তাহলে এসটা দেখো অ্যাকচুয়ালি E1 বা E2 কোনো একটার অন্যটার উপর প্রজেকশন, অর্থাৎ এইটা হচ্ছে এস, ওয়্যার দিস থিং ইজ পারপেন্ডিকুলার টু E1, তাহলে E2 টিপ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম আমি, তাহলে দিস কোসাইন অফ দিস অ্যাঙ্গেল ইজ এস, এবং এটা যেহেতু ইউনিট ভেক্টর তাহলে দিস থিং ইজ এস। সিমিলারলি এই টিপ থেকেও যদি এদিকে পারপেন্ডিকুলার ড্র করতে তাহলে এইটা এস হতো। তো এটা এস। তাহলে এবারে দেখো আমি যদি এই ভেক্টরটা থেকে এখানে দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইকুয়ালস টু E2, তাহলে E2 ভেক্টর থেকে যদি আমি এই ভেক্টরটাকে মাইনাস করে দিই, তাহলে এই ভেক্টরটা পাওয়া যাচ্ছে হুইচ ইজ অর্থোগোনাল টু E1। অর্থাৎ যেটা বলতে চাইছি যে E2 প্রাইম ভেক্টরটাকে আমি তৈরি করলাম কিভাবে, E2 মাইনাস এস ইন্টু E1 ক্যাপ। এটা যদি করি, দিস উইল গিভ আ নিউ ভেক্টর অ্যান্ড হুইচ ইজ অর্থোগোনাল টু E1। তাহলে আমি E1 E2 বেসিস থেকে যদি E1 প্রাইম E2 প্রাইম বেসিসে চলে যাই, যেখানে E1 প্রাইম ইজ সেম অ্যাজ E1, বাট E2 প্রাইম ইজ E2 মাইনাস এস ইন্টু E1। অ্যান্ড এবার যদি এটাকে দেখো খেয়াল করে, এটা একটা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ওল্ড বেসিস, E1 আর E2 একটা লিনিয়ার কম্বিনেশন। তাহলে কি হলো, নতুন যে দুটো বেসিস আমার হলো E1 প্রাইম এবং E2 প্রাইম, এই দুটো ডট প্রোডাক্ট যদি নেওয়া হয় এখানে, তাহলে দেখো এটা 0 হবে। এটা এমনি ছবি দেখে বোঝা যাচ্ছে দে আর অর্থোগোনাল, এবং তুমি যদি কম্পিউটও করো তোমরা, তাহলে E1 ডট E2 ইজ S and E1 dot E1 is 1 with a S, so this is S minus S 0. So this new vector which is created out of linear combination of these old vectors, সেইটা অর্থোগোনাল হচ্ছে। এবং যদি আমি এটাকে ইউনিট ভেক্টর হিসেবে ট্রিট করি, তাহলে ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হবে আমার নতুন বেসিস, যেখানে E1 প্রাইম ইকুয়ালস টু E1 এবং E2 প্রাইম ইকুয়ালস টু লিনিয়ার কম্বিনেশন অফ E1 অ্যান্ড E2। তাহলে ওল্ড বেসিস সেট আমার হলো কি E1 E2 ছিল, সেখান থেকে আমি একটা নিউ বেসিস সেট তৈরি করলাম উইথ দিস ট্রান্সফরমেশন ইকুয়েশন, E1 প্রাইম ইকুয়ালস টু E1 অ্যান্ড E2 প্রাইম ইকুয়ালস টু E2 প্রাইম মাইনাস এস E1 ডিভাইডেড বাই দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট। সিমিলারলি ইন 3D তে যদি তিনটে নন অর্থোগোনাল বেসিস থাকে, তাহলে from a set of 3 non-orthogonal basis vectors, a new set of 3 orthogonal basis vectors can be constructed. তো তাহলে এখানে পয়েন্টটা কি বোঝাতে চাইলাম, যে আমার হাতে যদি নন অর্থোগোনাল বেসিস থাকেও, সেখান থেকে আমি following certain method I can develop or create an orthogonal basis set. তো যদি এরকম হয়ে থাকে যে মানে কোথাও নন অর্থোগোনাল বেসিস সেট তৈরি হয়ে যাচ্ছে, আই ক্যানট প্রুভ ইট টু বি অর্থোগোনাল, তাহলেও আমার চিন্তা নেই, কারণ যে নন অর্থোগোনাল বেসিসগুলো পাচ্ছি আমি সেইগুলো লিনিয়ার কম্বিনেশন এমনভাবে নেওয়া সম্ভব যাতে আলটিমেটলি আমার হাতে একটা অর্থোগোনাল বেসিস সেট তৈরি হয়ে যায়। কারণ আলটিমেটলি আমরা অর্থোগোনাল বেসিস সেটেই কাজ করতে চাই টু অ্যাভয়েড আননেসেসারি
calculations, মানে unnecessary terms. And this follows to in dimension also. In dimension এ যদি একটা নন অর্থোগোনাল বেসিস থাকে সেখানেও আমি প্রপারলি লিনিয়ারলি কম্বাইন করে ওল্ড বেসিসগুলোকে এই সেম সেট অফ, মানে সেম নাম্বার অফ সেট অফ, মানে 10 ডাইমেনশনাল যদি ভেক্টর স্পেস হয় তাহলে 10টা নন অর্থোগোনাল বেসিস থেকে 10টা অর্থোগোনাল বেসিস তৈরি করে ফেলতে হবে। এন্ড দিস প্রসেস ইজ কল্ড গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন, বা কোথাও কোথাও শুধু স্মিথ অর্থোগোনালাইজেশনও বলা হয়। Okay, now let us get back to where was we there. এখানে আলফা আই ইকুয়ালস টু আলফা জে ইকুয়ালস টু আলফা যদি হয়ে যায়, কিন্তু আলফা আই আর ফাই আই ফাই জে নট ইকুয়াল, যেখানে ডিজেনারেট কেস, সেক্ষেত্রে আমি এইটাকে জিরো বলতে পারছি না, এটা নন জিরো হতে পারে, কারণ এটা জিরো হয়ে যাচ্ছে। সো আই ক্যান ডেফিনেটলি সে দিস ইজ জিরো। তাহলে এটা অর্থোগোনাল হতেও পারে, নাও হতে পারে। বাট দ্য থিং ইজ যে যেমনটা এমনি জাস্ট আগের স্লাইডে দেখালাম সেইভাবেই we can choose two linear combinations of phi i and phi j which are orthogonal. এবং এখানে এই সিমিলার আর কি ডেফিনেশনটা, phi i প্রাইম ইকুয়ালস টু phi i নেওয়া হলো এবং phi j প্রাইম সেইটাকে এইভাবে নেওয়া হলো। এইভাবে কম্বাইন করলে তাহলে দেখা যায় যে phi i প্রাইম আর phi j প্রাইম দে আর অর্থোগোনাল টু ইচ আদার। এই ইন্টিগ্রালটা করলে দেখা যাবে জিরো হচ্ছে। সো দের ইজ নো লস অফ জেনারেলিটি, মানে এখানে জেনারেল যে অ্যাপ্রোচ সেখানে কোনো কিন্তু বিঘ্ন তৈরি হলো না। স্টিল উই আর ফলোইং এ জেনারেল অ্যাপ্রোচ। এবং এখানে দেখো লিনিয়ার কম্বিনেশন যদি নিই দুটো ভেক্টরের, মানে দুটো আইগেন স্টেটের যারা একই মানে ডিজেনারেট আইগেন স্টেট, তাহলে যে কোনো লিনিয়ার কম্বিনেশন নিলে সেটাও কিন্তু একটা আইগেন স্টেটই থাকবে, বিকজ ইউ ক্যান চেক ইট। যে ধরো ফাই আই আর ফাই জে দুটো আইগেন স্টেট উইচ আর ডিজেনারেট, তাদের আমি লিনিয়ার কম্বিনেশন নিলাম সে ফাই প্রাইম, এইটার উপরে যদি আমি ও অপারেট করাই তাহলে ও অপারেটিং ওভার দিস c1 phi i প্লাস cj phi j, এবং লিনিয়ার অপারেটর যেহেতু I can take ci outside of o, so ci o phi i plus cj o phi j, এবং এই দুটো থেকেই আলফা বেরিয়ে আসবে যেহেতু আইগেন ভ্যালু সেম। সো আলফা বেরিয়ে এলে ci phi i plus cj phi j which is alpha into phi prime. So o phi prime equals to alpha phi prime, তার মানে এই লিনিয়ার কম্বিনেশনটাও একটা আইগেন ফাংশন উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা। তো লিনিয়ারলি কম্বাইন করলে এখানে আমার কোনো লস অফ জেনারেলিটি হচ্ছে না। তাহলে যদি পুরোটা সামারি করি যে ওল্ড ডেসক্রিপশনে আমার কি ছিল, দুটো ফাই আই ফাই জে, যেটা আমি জানি না অর্থোগোনাল কি অর্থোগোনাল নয়, আর নতুন ডেসক্রিপশন হচ্ছে অর্থোগোনাল না হলে আমি অর্থোগোনাল বানিয়ে নিতে পারি। এবং ওল্ড ডেসক্রিপশনে এই দুটোরই আইগেন ভ্যালু আলফা ছিল, নিউ ডেসক্রিপশনেও তাই আলফাই রইল। ওল্ড ডেসক্রিপশনে দে মে নট বি অর্থোগোনাল, কিন্তু নিউ ডেসক্রিপশনে দে আর গ্যারেন্টিড টু বি অর্থোগোনাল, which is again. সো আলটিমেটলি তাহলে আমরা নিশ্চিন্ত যে কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো অপারেটর তার কমপ্লিট সেট অফ যে আইগেন স্টেটস সেইগুলোকে আমরা চোখ বুঝে অর্থোগোনাল ধরে ফেলতে পারি। কারণ যদি নাও হয়, দু একটা যদি নন অর্থোগোনাল হয়, তাহলে ইট ইজ ইমপ্লিসিটলি ইট ইজ নোন যে সেইগুলোর আমি লিনিয়ার কম্বিনেশন নিয়ে এমন একটা সেট তৈরি করে ফেলতে পারি যেটা অর্থোগোনাল। ওকে, তাহলে এইটা হচ্ছে বাংলা যেটা বলে মধ্য কথা। দ্য মেইন থিং, মেইন পয়েন্ট অফ দিস discussion is, given a set of n basis eigenfunctions, all of which may not be orthogonal to the others due to degeneracy of eigenvalues, one can prepare a set of n distinct orthogonal eigenfunctions. So এটা একটা ইম্পর্টেন্ট